নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। তোমাদের প্রতিদিনের মতন আজকেও আমি নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই কেউ ভুলেও এই ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং যারা আমার চ্যানেলে নতুন, তোমরা এই ভিডিও প্রশ্নোত্তরগুলো দেখছো, তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। তাই আর দেরি না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে। অপশান এ, জিম করবেট জাতীয় উদ্যান। ভারতের প্রথম জাতীয় উদ্যান কিন্তু জিম করবেট জাতীয় উদ্যান। দেখো বন্ধুরা, 1 নম্বর প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে জিম করবেট জাতীয় উদ্যান। ভারতের প্রথম জাতীয় উদ্যান কিন্তু জিম করবেট জাতীয় উদ্যান। এটি কিন্তু 1936 সালে হেইলি ন্যাশনাল পার্ক নামে প্রতিষ্ঠিত হয়। এটি কিন্তু এই জিম করবেট, যেটা প্রথমে কিন্তু হেইলি নামে ছিল 1936 সালে, পরে এর নাম পরিবর্তন করে জিম করবেট জাতীয় উদ্যান কিন্তু রাখা হয়েছিল এবং পরবর্তীতে এর নাম কিন্তু রামগঙ্গা করার কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে। এই জিম করবেট জাতীয় উদ্যানের নাম কিন্তু রামগঙ্গা করার প্রস্তাব দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন কবে গঠিত হয়? তোমাদের সামনে দেখো, এই প্রশ্নের জন্য 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। 2 নম্বর প্রশ্নের কিন্তু এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1950। ভারতের পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন গঠিত হয় 1950 সালে। এবং তোমরা দেখে নাও যে এখানে 15ই মার্চ 1950 সালের 15ই মার্চ কিন্তু পরিকল্পনা কমিশন গঠিত হয় এবং 2015 সালে এর পরিবর্তে নীতি আয়োগ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। নীতি আয়োগ কিন্তু এর পরিবর্তে দেখো 2015 সালে চালু হয়েছিল এবং 15ই মার্চ 1950 সালে পরিকল্পনা কমিশন কিন্তু গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের জন্য দেখো তোমাদের 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। এখানে 4টে অপশানের মধ্যে যেটি সঠিক উত্তর হয়ে যাবে সেটি হলো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সান ফ্রান্সিসকো। গদর পার্টি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল সান ফ্রান্সিসকোতে। এটি কিন্তু 1913 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা করেন। প্রধান নেতা কিন্তু ছিলেন লালা হরদয়াল। এই গদর দলের কিন্তু প্রধান নেতা ছিলেন লালা হরদয়াল এবং এটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে 1913 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? এই প্রশ্নের জন্য তোমাদের দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে, এখানে সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে অপশান সি, আর্যভট্ট। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কিন্তু আর্যভট্ট। এটি কিন্তু 1975 সালের 19শে এপ্রিল সোভিয়েত ইউনিয়নের সাহায্যে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি কিন্তু 1975 সালে 19শে এপ্রিল কিন্তু সোভিয়েত ইউনিয়নের সাহায্যে কিন্তু উৎক্ষেপণ করা হয়েছিল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকার রয়েছে? তোমাদের সামনে এই অপশন দেখো, প্রশ্নের জন্য 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 5 নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 21 এ। সংবিধানের 21 এ অনুচ্ছেদে শিক্ষার অধিকার রয়েছে এবং 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই 86তম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন,
নম্বর প্রশ্ন, ভারতের লৌহ মানব নামে কাকে ডাকা হতো? তোমাদের এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তারপরে কিন্তু আমি তোমাদের উত্তরটি বলে দেবো। এখানে 6 নম্বর প্রশ্নের কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে 6 নম্বর প্রশ্নের কিন্তু এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের লৌহ মানব নামে কিন্তু ডাকা হতো সর্দার বল্লভভাই প্যাটেলকে, এবং দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে একত্রিত করার ক্ষেত্রে তার অসামান্য ভূমিকার জন্য তাকে এই উপাধি দেওয়া হয়েছে। দেশীয় রাজ্যগুলিকে জাতীয় ইউনিয়নে একত্রিত করার ক্ষেত্রে তার অসামান্য ভূমিকার জন্য তাকে কিন্তু এই উপাধি দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তোমাদের দেখো এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 7 নম্বর প্রশ্নের কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড। এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ক্ষত নিরাময় এবং কোলাজেন তৈরির গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে এই ভিটামিন সি। এটি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ক্ষত নিরামক এবং কোলাজেন তৈরির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিটামিন সি। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা বা হার্ট অ্যান্ড সোল বলা হয় কাকে? তোমাদের এই প্রশ্নটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে এবং বহু পরীক্ষায় কিন্তু বারবার আসে। তোমাদের এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 8 নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে অপশান বি, অনুচ্ছেদ 32। ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা অনুচ্ছেদ 32কে বলা হয় ডক্টর বি আর আম্বেদকর। দেখো এখানে বলা রয়েছে তোমাদের ডক্টর বি আর আম্বেদকর অনুচ্ছেদ 32কে সংবিধানের হার্ট অ্যান্ড সোল বলেছেন, কারণ এটি মৌলিক অধিকার রক্ষার জন্য সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার দেয়। এটি কিন্তু মৌলিক অধিকার রক্ষার জন্য কিন্তু সরাসরি তোমরা সুপ্রিম কোর্টে যেতে পারো। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়? তোমাদের এই অপশান দেখো, নীল বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়। 9 নম্বর প্রশ্নের জন্য দেখো যে 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে 9 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে অপশান এ, নদিয়া। নীল বিদ্রোহ প্রথম নদিয়ায় শুরু হয়েছিল এবং 1859-60 সালে কিন্তু বাংলার নদিয়া জেলায় নীল বিদ্রোহ শুরু হয়। কৃষকরা ইউরোপীয় নীলকরদের বিরুদ্ধে আন্দোলন করে। এটা কিন্তু কৃষকরা ইউরোপীয় নীলকরদের বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং 1859 এবং 60 সালে বাংলার নদিয়া জেলায় কিন্তু নীল বিদ্রোহ শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? তোমাদের এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 10 নম্বর প্রশ্নের দেখো যে 4টে অপশান দিয়েছিল তার মধ্যে সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে অপশান সি, 26শে জানুয়ারি 1950। ভারতের সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950। সংবিধান 26শে নভেম্বর 1949-এ গৃহীত হলে 26 জানুয়ারি 1950 থেকে কার্যকর হয়। এই দিনটি প্রতি বছর প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয়। তাহলে সংবিধান কিন্তু গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে এবং 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু সংবিধান কার্যকরী হয়। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, ব্ল্যাক সয়েল প্রধানত কোন ফসলের জন্য উপযোগী? এই প্রশ্নের জন্য দেখো তোমাদের 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে অপশান বি, তুলা। ব্ল্যাক সয়েল প্রধানত তুলো ফসলের উপযোগী। এখানে কালো মাটি আর্দ্রতা ধরে রাখে, তাই তুলো চাষের জন্য সবচেয়ে উপযোগী। কালো মাটি কিন্তু তুলো চাষের জন্য সবচেয়ে উপযোগী। এবং এই ব্ল্যাক সয়েল কোথায় পাওয়া যায় তোমরা কিন্তু কমেন্ট বক্সে, সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায় তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগের পদ সম্পর্কে উল্লেখিত রয়েছে? এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 12 নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অনুচ্ছেদ 148। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 148-এ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগের পদ সম্পর্কে উল্লেখ রয়েছে এবং
ভারতের কম্পিউটার অ্যান্ড অডিটর বা জেনারেল বা ক্যাগ পদ সংবিধানের অনুচ্ছেদ 148 থেকে 51 বর্ণিত রয়েছে এবং রাষ্ট্রপতি ক্যাগকে কিন্তু নিয়োগ করেন। এছাড়াও ক্যাগের প্রতিবেদন রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে এবং রাজ্যপালের মাধ্যমে কিন্তু রাজ্য বিধানসভায় উপস্থাপিত কিন্তু হয়ে থাকে। ক্যাগের প্রতিবেদন কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমে যেমন সংসদে হয়, রাজ্যপালের মাধ্যমে কিন্তু বিধানসভায় উপস্থাপিত হয়। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে হীরাকুদ বাঁধ ভারতের কোন নদীর ওপর নির্মিত? তোমাদের এই প্রশ্নটার জন্য দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তারপর কিন্তু আমি তোমাদের উত্তরটি বলে দিচ্ছি। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও। এখানে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, এখানে 13 নম্বর প্রশ্নের কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, মহানদী। হীরাকুদ বাঁধ ভারতের মহানদী নদীর ওপর নির্মিত এবং এটি কিন্তু হীরাকুদ বাঁধ কিন্তু উড়িষ্যার কিন্তু সম্বলপুর জেলার কাছে মহানদীর ওপর নির্মিত এবং এটি কিন্তু ভারতের অন্যতম দীর্ঘতম মাটির বাঁধ। এটি কিন্তু ভারতের অন্যতম দীর্ঘতম কিন্তু মাটির বাঁধ এবং নির্মাণ শুরু হয় 1948 সালে এবং এর উদ্বোধন হয় 1957 সালে। মহানদী ছত্তিশগড় থেকে উৎপন্ন হয়ে উড়িষ্যা হয়ে বঙ্গোপসাগরে কিন্তু পতিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সংসদের যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিং কে সভাপতিত্ব করেন? তোমাদের এই প্রশ্নটার জন্য দেখো 4টে অপশান দেওয়া রয়েছে এবং এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার পরীক্ষায় এসেছে। তাই এই প্রশ্নটার উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কিন্তু এখানে হয়ে যাবে অপশান সি, লোকসভার স্পিকার। ভারতের সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কিন্তু লোকসভার স্পিকার এবং সংবিধান অনুচ্ছেদের 108 অনুযায়ী, সংবিধানের অনুচ্ছেদের কিন্তু 108 অনুযায়ী কোনো সাধারণ বিল নিয়ে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে আলোচনা অবস্থায় সৃষ্টি হলে সংসদের যৌথ অধিবেশনে আহ্বান জানানো হয়। স্পিকারের অনুপস্থিতি থাকলে লোকসভার ডেপুটি স্পিকার তিনি না থাকলেও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান সভাপতিত্ব করেন। এছাড়াও কিন্তু অর্থ বিল এবং সংবিধান সংশোধন বিলের ক্ষেত্রে যৌথ অধিবেশনের ব্যবস্থা নেয় এবং এই যৌথ অধিবেশনের ব্যবস্থা কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল এর পদ সম্পর্কে উল্লেখ রয়েছে? তোমাদের এই অপশান দেখো 4টে অপশান দেওয়া রয়েছে এই প্রশ্নের জন্য এবং এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার পরীক্ষায় এসেছে। এখানে 4টে অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, 15 নম্বর প্রশ্নের কিন্তু এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। অপশান বি হয়ে যাবে কিন্তু এখানে সঠিক উত্তর, অনুচ্ছেদ 76। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 76-এ অ্যাটর্নি জেনারেলের পদ সম্পর্কে উল্লেখ রয়েছে এবং দেখো অ্যাটর্নি জেনারেল হলেন ভারত সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা বা হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া বলা হয় অ্যাটর্নি জেনারেলকে এবং তাকে কিন্তু দেখো তাকে রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা থাকলে অ্যাটর্নি জেনারেল হওয়া যায়। এছাড়াও কিন্তু তিনি সংসদের উভয় কক্ষের কর্মক্রমে অংশ নিতে পারেন কিন্তু ভোট দিতে পারেন না। এই প্রশ্নগুলো কিন্তু যা যা বললাম সবগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় কোনো না কোনোভাবে আসে। বন্ধুরা তোমাদের জন্য আজকে এই 15টাই প্রশ্ন উত্তর ছিল। 15টা প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর করতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং তোমরা এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই তোমরা তোমাদের বন্ধুবান্ধব এবং যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তারা সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করো, তারা যাতে এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আর তোমাদের যদি কোনো বিষয়ের উপর বা কোনো কিছু জানার থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আশা করি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে কিন্তু উপকৃত হচ্ছ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।